দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি? এবং বিষয়টা বিস্ময়কর হলেও সত্য যে কোনো রাজনৈতিক দল নয়, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা, যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল। এরা দাবি করছে এদের নেতৃত্বে হয়েছে, আমি ওভাবে বলি না, আমি ওভাবে দেখি না। আমি মনে করি সে আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল, সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের, ঠিক সংগঠনও নয়, একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম, তারা এর সামনের সারিতে দৃশ্যমান ছিল। অনেক সংগঠন, অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়ে ছিল, এই নামের ভেতরে ঢুকেছিল। সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা, এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে একাধিক সমন্বয়ক ছিল, সবাই মিলেই আন্দোলনটা করেছে। কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে। তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল, এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই 10-12 জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন। কোনো সমস্যা নেই, এতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি না, এটা ভালো। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এবং এই ছাত্রদের 3 জন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতেও আছেন, এদের সবই ইতিবাচক দিক, সবগুলি আমি প্রশংসা করি এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে। কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো, সারা দেশে এখন এটা কি করছে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে ধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে। অথবা যদি আমি আরো অন্যভাবে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোককে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি। বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি। আমি অত দূর যাব না, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি, অনেকে আমার কাছে অনেক কিছু বলেছে, জানিয়েছেন, সে আলোচনায় আমি যাচ্ছি না। কারণ লোকে বলবে ভাই সব কথা গেলে তোমাকেই বলে, কাজে ওই ঝামেলায় আমি যাবই না। আজকে আমি বরং আজকের এবং কালকের 2-3 দিনের পত্রপত্রিকা থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই। প্রথম যে খবরটা পড়ছি এটা আজকের খবর, সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে 2 পক্ষে হট্টগোল। মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল, তাদের যে লিফলেট নিয়ে তারা কদিন ধরে বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা 2 দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে। এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক, তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। ধাক্কাধাক্কি, পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে। একটা ডিটেল বলতে গেলে আপনারা শুনতে মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে, হয়তো কৌতুক অনুভব করতে পারতেন, কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না। আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি। 11 জানুয়ারির একটা খবর, মানে গতকালকের একটা খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে অবরুদ্ধ করে হামলা। মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপর হামলা চালানো হয়েছিল। এটা চট্টগ্রামে
শনিবার দিন সন্ধ্যায় ওয়াসা মোড়ে একটা অফিসে নাকি এই ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ। এটা তাদের অভিযোগ, আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে, কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা। যা হোক, এটা চালিয়েছে। একটা ঘটনা শুনুন, আর একটা ঘটনা আমরা বলি, এটা একটা বড় ঘটনা, এটা কালকের ঘটনা, অনেক বড় ঘটনা। কিরকম যে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে। কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলই না, এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। যারা প্রকৃত ত্যাগ স্বীকারকারী, যারা আন্দোলন করেছেন, তাদের নাকি এখানে জায়গা হয়নি। এটা নিয়ে বাকবিতণ্ডা। সেই বাকবিতণ্ডা মিরপুর থেকে আস্তে আস্তে এই বাংলা মোড়ের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল অফিস আছে, রূপায়ণ টাওয়ারের অফিস কিন্তু অনেক বড় অফিস। রূপায়ণ টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা। হ্যাঁ, সেখানে এত বড় অফিস তারা কিভাবে মেনটেন করে আমি জানি না। এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও জানি না, কখনো দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো। সেই অফিসে এসে তারা মারামারি করছে, এবং মারামারি করতে যে 3 জন আহত হয়েছে। এটা একদম কেন্দ্রীয় কমিটির ঘটনা। এটা ঢাকা বসে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, মানিকগঞ্জে সেখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করেছে। এতে 2 জন, মেহরাব খান এবং মিরাজ হোসেন নামে 2 জন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। এগুলি কেন? লিফলেট বিতরণ করতে যে, একটা কথা ভাবুন, এরা নিজেরা একই সংগঠনের লোক, নিজেরা লিফলেটটা পর্যন্ত ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না। লিফলেট বিতরণ করে নিজেরা মারামারি করে। কেন করে সে আলোচনা আমি একটু পরে আসছি। এই মারামারি কি অর্থ থাকতে পারে? এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায়। ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। কমিটি ঘোষণা 2 দিনের মধ্যে সেখান থেকে 8 জন সদস্য পদত্যাগ করছে, এবং তারা বলছে এই কমিটিতে এমন লোককে ঢুকানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না, তারা নাকি আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না। এই যে একটা জিনিস ভাবুন, আমি যেগুলো এইটা কিন্তু আমি মাত্র 2 দিনের ঘটনা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন তো হুড়াহুড়ি, অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন এত ক্ষোভ, অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন? এখানে ঢুকতে পারলে কি মধু? এটা মধুটা কি ভাই? আমার প্রশ্নটা এখানে, মধুটা কি? আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। বিভিন্ন সময় টকশো করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা, যখন আওয়ামী লীগ আমাদের কথা বলছি, ছাত্রলীগ অনেক নেতা টেতা মনে করেন হয়তো আমার সঙ্গে টকশোতে বসেছেন একসঙ্গে, তারা তাদের কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। অনেকে ভেবেছেন যে এর সঙ্গে আমি কথা বলছি, তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে। এর উপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে, কিন্তু মানে নেতা ঠিক নয়, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায়, এরকম 2 জন আমার কাছে এসেছিল। তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা টকশোতে আপনার কথা বললেন, ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো, তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে। আমি বলি ভাই এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ওই ওখানে কথা বলেছি, এর বাইরে কখনো আমার দেখা হয় না। ওই তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উনি সভাপতি হতে চান, তাই আমি বলছি এটা আপনাদের সঙ্গে তো তার পরিচয় আছে, আপনারা যান এলাকায় কাজ করেন, কাজ করে ঢুকবেন, এখানে আমার কি ভূমিকা ভাই? আমি তো ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ওরা আমাকে অপছন্দ করে, কারণ আমি ওদের বিরুদ্ধে বলি। তো আপনি বললে যদি হয়, আমি কই যে এটাকে আপনারা অন্যদেরকে বলার নাই, ওইকে বলিয়েছি, কিন্তু টাকা পয়সার খেলা। আমি কেমন টাকা লাগে? 50-60 লাখ টাকা তো লাগে। ভাবুন, একটা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 50-60 লাখ টাকা খরচ করতে হয়।
কাকে দিতে হয়? ছাত্রলীগের কোনো না কোনো নেতাকে দিতে হয়, অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতাকে দিতে হয়। একটা জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য আমার সঙ্গে একজন লোকে দেখা হয়েছিল, উনি বলেছিলেন যে জেলা কমিটি ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য উনি নাকি 1 কোটি টাকা দিয়েছেন। তার মানে তখন এত তারা মানে টাকা পয়সা দিয়ে সভাপতি সেক্রেটারি হতে চাইতো। আচ্ছা, এখন যদি আমি বলি অথবা আপনারা যদি কেউ বলেন যে ঠিক আছে, আচ্ছা ছাত্রলীগ তো বাদ দেন, ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ সংগঠন, এই কথা নাই বা বলি, যেগুলি নিষিদ্ধ হয়নি, ধরো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওখানে কিন্তু টাকার অঙ্কটা আরো বেশি ছিল। ধরেন আপনি যদি বলেন যে যুবলীগের সভাপতির সাথে আমার খাতির আছে, তোমাকে যুবলীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বানাই দেওয়া যাবে, তুমি আমাকে লাখখানেক টাকা দাও, সে দিবে না। বলছে বললো ভাই এই কাজই করেন না। আচ্ছা কেন? যে যুবলীগের যে ছাত্রলীগের আগে একটা পদ পাওয়ার জন্য এত হুড়াহুড়ি, এত আকাঙ্ক্ষা, এত বিনিয়োগ ছিল, সেটা এখন নাই কেন? এই কারণে নাই, মধুটা আর নাই ওখানে। ওই মধুর যে রানী মৌমাছি আছে সে নাই, ওই চাকে আর মধু হয় না। এরা সবাই মধুর লোভে গিয়েছিল। যুবলীগের আদর্শকে আগে যা ছিল এখন তাই নেই, এখন তাই আছে, গঠনতন্ত্র সেইটাই আছে। তো এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন? অথবা যদি আমি উল্টিয়ে বলি, এখন সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢুকতে চায় কেন? কারণটা এখানে মধু আছে। মধুটা কোথায়? মধুটা কোথায় বলেন? প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় ওসিকে বলতো এটা করেন, এর নামে মামলা দেন, এর নামে এটা করেন, তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো। এই জন্যই তারা পাওয়ারফুল ছিল, এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তদবিরগুলো করতে পারবো। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এখন তদবির নেমে পড়েছে? তা না হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত হুড়াহুড়ি কেন? কি এমন মধু আছে বলেন? যদি তারা আদর্শেরই রাজনীতি করে, আদর্শটা কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শটা কি? কোনো গঠনতন্ত্র আছে কি সেটা ভাই? একটু দেখতে চাই। তো কি এমন জিনিস আছে যা নাকি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার, যা নাকি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার, যা নাকি ছাত্রনীতি নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার? কি আছে ভাই? কিছুই নাই। আছে হলো ক্ষমতা। এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায়, প্রোটোকল নিয়ে যায়। এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল? কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন? এই সরকার দিল? এই সরকারকে দেওয়া উচিত? তাহলে তারা ক্ষমতাটা এক্সারসাইজ কিভাবে করে? নাকি 3 জন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতাটা এক্সারসাইজ করে? এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি। আমরা তো ছাত্রলীগ গিয়েছে, তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে, বড় বড় কথা বলবে, বড় বড় তদবিরে লিপ্ত হবে। আমরা তো এরকম চাইনি, কিন্তু সেটাই যখন হচ্ছে, তারা সরকারকে ডিকটেট করছে, তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে। তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব। হচ্ছেটা কি দেশে? তারা যোগ্য, তারা খুব মেধাবী। হ্যাঁ, তাদের মেধার একটা পরিচয় আজকে পেলাম ফেসবুকে। আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম। আমি স্ট্যাটাসটা পরেই আজকে আলোচনাটা শেষ করছি। তিনি লিখেছেন গত 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা। এই খবর জানার পর এক সমন্বয়ক মন্তব্য করেছেন স্বৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি। রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ, কারণ বলা হয়ে থাকে হোয়ার দেয়ার আর 6 ইকোনমিস্ট দেয়ার আর 7 পয়েন্টস। এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন। রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে ভাবুন। রাজস্ব ঘাটতি হচ্ছে 42,000 কোটি টাকা, তো তার সঙ্গে বিগত স্বৈরাচার লুটপাটে কি সম্পর্ক আছে? তারা রাজস্বটাই বুঝে না, কি বলবেন? এরাই মেধাবী, এরাই আমাদের সমন্বয়ক, এরাই দেশ চালাবে আগামীতে। এরা যেভাবে দেশ চালাবে তা নিয়ে এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন, আমি আপনাকে খুব একটা দোষ দেব না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।